দেখুন, শুধু তৃণমূলের নয়, বামেদের ৩৪ বছরের রাজ্যপাঠের পেছনেও কিন্তু অন্যতম বড় প্রধান স্তম্ভ ছিল মুসলিম ভোট ব্যাংক। কিন্তু পরপর কয়েকটা ধাক্কার অভিঘাতে সেই নিবিড় সমর্থন, দশকের পর দশকের সমর্থন কার্যত ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। প্রথমে সাচার কমিটির রিপোর্ট, তারপর রিজওয়ানুরের ঘটনা, তারপর নন্দীগ্রামে পুলিশের গুলি সংখ্যালঘু সমর্থনের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। উল্টো দিকে এখন তৃণমূলের বিরুদ্ধে এই কামাল সাহেবের যে অভিযোগগুলো, যে সংখ্যালঘু ক্ষোভ সংগঠিত হচ্ছে, তাদের দাবি তারা মূলত তিনটে কারণ বলছেন। এক, ওয়াকফ ইস্যুতে বিশ্বাসভঙ্গ। দুই, এসআইআর ইস্যুতে আপোষ এবং ওবিসি কোটা সুবিধে হারানো। কিন্তু আদৌ এই তিনটে বিতর্কিত ইস্যুকে পুঁজি করে বাস্তবে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক এখনও শেষ নির্বাচন অবধি যা অটুট, তাকে টলানো যাবে? আমার পরবর্তী বক্তা বিশ্লেষক অধ্যাপক রবীন্দ্রনাথ দা কি বলেন? পশ্চিমবঙ্গে স্বাধীনতা পরবর্তী যদি রাজনীতি আমরা দেখি, তাহলে মুসলমানদের অবিসংবাদী নেতা, ক্যারিজম্যাটিক লিডার ছিলেন এ বি এ গনি খান চৌধুরী। কিন্তু সারা জীবন তিনি ধর্মনিরপেক্ষ রাজনীতি করে গেছেন কংগ্রেসের হাত ধরে। অন্যদিকে মুসলমান সম্প্রদায়ের দিকে তাকালেও কিন্তু একটাই জিনিস দেখা যায়, তারা প্রথমে কংগ্রেস, পরে বাম এবং তারপরে তৃণমূল, এই তিনটে দলকে সমর্থন করে গেছে ধারাবাহিকভাবে। তাদের মূল ইস্যু ছিল সুরক্ষা। কিন্তু 2026-এ মানে 2021 পর্যন্ত এটাই ঘটেছে। 2026-এ কিন্তু ভোটটা হতে চলেছে, মনে রাখবেন, ধর্মের ভিত্তিতে। এবং এই ধর্মের ভিত্তিতে যখন ভোটটা হতে চলেছে, তখন যে প্রশ্ন আসছে যে নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির, এই দুয়ের হাত ধরে মুসলমান জাতিসত্তার উত্থান হবে কিনা। দেখুন, মুসলমানরা এই জাতিসত্তার উত্থান হবে কিনা বুঝতে গেলে মনে করে রাখতে হবে যে তারা কিন্তু এবার আরেকটু বেশি কিছু চাইছেন। অর্থাৎ তারা চাইছেন যে ক্ষমতার ভাগীদার হতে। এতদিন পর্যন্ত তারা সুরক্ষার ভিত্তিতে, অর্থাৎ কে তাদের বাঁচাবে অন্যদের হাত থেকে, বিজেপির হাত থেকে, এইটার দিকে গুরুত্ব দিয়েছেন। এবার বলছেন তারা তাদের যে সংখ্যা, মানে তাদের যে সমানুপাতিক হারে তারা ভাগটা পেতে চান, তাদের ক্ষমতার ভাগ পেতে চান। এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে হুমায়ুন কবির পরিষ্কার বলেই দিয়েছেন যে বিজেপির জুজু দেখিয়ে লাভ নেই, বিজেপি বাঘও নয়, ভাল্লুকও নয়। সে জায়গায় 2011 সালে হুমায়ুন কবিরই বলছেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল তার মন্ত্রিসভায় যতজন মুসলমান মন্ত্রীকে রেখেছিল, 2025-এ এসে দেখা গেল তারা অর্ধেকও নেই। অর্থাৎ বরং ক্ষমতার ভাগ কমছে, মুসলমান জাতিসত্তাকে অবহেলা করা হচ্ছে। এই জায়গাটার থেকেই কিন্তু তারা আসতে শুরু করেছেন। এবং এই জায়গায় কিন্তু মনে রাখতে হবে জাতিসত্তার ভিত্তিতে ভোট হয়। কারণ ভাঙড়ে 2021 সালে নওশাদ সিদ্দিকী প্রায় 100% মুসলমান জায়গায় বেরিয়ে এসেছিলেন, শুধুমাত্র মানে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন এই জাতিসত্তার ভিত্তিতেই। রবীন্দ্রনাথ দা, আমি যদি উল্টো যুক্তি দিই, যে এক হচ্ছে ধরুন মুর্শিদাবাদের দশকের পর দশক নেতা ছিলেন অধীর চৌধুরী, মুসলিম প্রধান কেন্দ্র থেকে চিরকাল জিতেছেন। প্রিয়রঞ্জন দাস মুন্সি দিনাজপুরের যেখান থেকে দাঁড়াতেন, বলছি যে মুসলিম অধ্যুষিত শুধু নয়, মেজরিটি মুসলমান, তারা প্রিয়রঞ্জন বা অধীর চৌধুরীকে তাদের নেতা মনে করেছেন। হ্যাঁ, কিন্তু এইবারে কিন্তু মানে যে বাইনারি পলিটিক্স, যে বাইনারি ইডিওলজিতে চলে এসেছে, মানে এখন বলছেন চেঞ্জ হয়ে গেছে 2026 2021 পর্যন্ত। কারণ মনে রাখতে হবে এখন কিন্তু বিজেপি বারবার করে বলছে जो हमको साथ है हम उसका साथ है, এবং হিন্দু জাগো, হিন্দু জাগো, এবং অন্যদিকে বলছে গর্ব সে কহো হাম হিন্দু হয়। এটা শুভেন্দু অধিকারী ধারাবাহিকভাবে বলে গেছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে তৃণমূল মানে যদি এই জোটটা হয়, অর্থাৎ একদিকে নওশাদ সিদ্দিকী, অন্যদিকে হুমায়ুন কবির, এদের যদি জোট হয়, তাহলে কিন্তু একটা ভাগ নিশ্চিতভাবে মুসলমান ভাগ চলে আসবে এদের জোটে, এটা নিশ্চিত। অন্যদিকে বিজেপির যদি এই যে জাগো, হিন্দু জাগো বলে বারবার করে চিৎকার হচ্ছে এবং বারবার করে এই প্রচারে তো একটা কাজ হয়ই, এটা মানতেই হবে। তাতে যদি হিন্দুর একটা অংশ জেগে যায়, সেটা কিন্তু মানে সিপিএম থেকেও কাটবে না, কংগ্রেস থেকেও কাটবে না, সেটা তৃণমূল কংগ্রেস থেকেই কাটবে। সুতরাং এই দুটো যদি যুক্ত হয়, একদিকে হিন্দু ভোট কিছুটা হিন্দু জাগোর জন্য কাটলো, আর অন্যদিকে মুসলমান ভোটে থাবা বসালেন এই নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির, তাহলে কিন্তু তৃণমূলের আশু বিধানসভা ইলেকশনে, অর্থাৎ 2026-এর ইলেকশনে একটা সমূহ বিপদ আছে। এটা যে কোনো সাধারণ বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষও বলতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।